হেই বন্ধুরা, আগের পার্টে লাস্টেই আমি বলেছিলাম দেখা হচ্ছে পরের ভিডিও দ্য ইনক্রেডিবল হাল্ক নিয়ে। হ্যাঁ বন্ধুরা, কথা মতো আমি আজ 2008 সালে মুক্তিপ্রাপ্ত ফিল্ম দ্য ইনক্রেডিবল হাল্ক নিয়ে হাজির হয়েছি। এবার কথা হলো আয়রন ম্যান মুভির পর আমি কেন আয়রন ম্যান পার্ট 2 না এক্সপ্লেন করে দ্য ইনক্রেডিবল হাল্ক এক্সপ্লেন করছি। অনেকেই হয়তো জানেন, কিন্তু যারা জানেন না তাদের বলি, আমি আগের ভিডিওতে বলেইছিলাম মার্ভেলের পুরো সিরিজের প্রত্যেকটি কাহিনী আমি ইন অর্ডার রিলিজ ডেট এক্সপ্লেন করব। যেহেতু মার্ভেলের প্রত্যেকটি সুপারহিরো কাহিনী একটির সাথে আরেকটি লিঙ্ক, তাই আমি আপনাদের বোঝার সুবিধার্থেই এটা করতে বাধ্য হয়েছি। আমি যখন ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 6.7 আউট অফ 10। যাই হোক, আর বেশি সময় নষ্ট না করে সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে কাহিনীর শুরুতেই আমরা দেখতে পাই 2005 সালে ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটিতে US আর্মি জেনারেল থান্ডারবোল্ট রস সাধারণ সেনাবাহিনীদের জন্য সুপার সোলজার সিরাম বানাতে চায়। আর এই কাজের দায়িত্ব সে দেয় তার মেয়ে এলিজাবেথ আর তার মেয়ের বয়ফ্রেন্ড ব্রুস ব্যানারের উপর। এবার ওই সিরামটি তৈরি করার পর এক্সপেরিমেন্টের জন্য ব্রুস নিজের শরীরেই প্রথম প্রয়োগ করে, কিন্তু সিরামটি পারফেক্ট না হওয়ায় ব্রুস ওই এক্সপেরিমেন্টে একটি বিশাল বড় দানবে মানে হাল্কে পরিণত হয়। আর হাল্কে রূপান্তরিত হওয়ার পরই সে নিজে না চাইলেও সেখানে উপস্থিত সবাইকে মেরে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এরপরই আমরা দেখতে পাই সে পার্মানেন্টলি হাল্কে পরিণত হয়ে যায়নি, সাময়িকভাবে তার শরীর চেঞ্জ হলেও আবার সে তার নিজের রূপে ফিরে আসে। কিন্তু যখনই যে কোনো কারণবশত তার হার্টবিট বাড়তে শুরু করলেই সঙ্গে সঙ্গে সে আবার হাল্কে রূপান্তরিত হয়। আর এই ঘটনার ফলেই ব্রুস তার গার্লফ্রেন্ড মানে জেনারেলের মেয়ে এলিজাবেথকেও আহত করে ফেলে। তাই সে যখন আবার নর্মাল অবস্থায় ফিরে আসে তখন তাকে দেখার জন্য হসপিটালে আসে। কিন্তু এখানেই জেনারেল তাকে দেখতে পেয়ে সেনাবাহিনীদের আদেশ দেয় তাকে ধরার জন্য, যাতে জেনারেল ব্রুসকে একটি হাতিয়ার হিসেবে ইউজ করতে পারে। কিন্তু ব্রুস এইসব বুঝতে পেরেই সেখান থেকে পালিয়ে যায়। এরপর এখান থেকে সিন শিফট হয় 5 বছর পর, মানে 2010 সাল, যেখানে আমরা দেখতে পাই ব্রুস সবার থেকে লুকিয়ে এখন ব্রাজিলের রোজিনা ফাভেলা নামের একটি জায়গাতে চেষ্টা চালাচ্ছে সে কিভাবে এই হাল্ক হওয়া থেকে নিজেকে মুক্ত করতে পারে। এই কারণেই সে একটি মেডিটেশন ক্লাসেও জয়েন করেছে, যাতে সে তার নিজের রাগকে কন্ট্রোল করে তার হার্টবিটকে কমিয়ে রাখতে পারে। আর হার্টবিট কন্ট্রোলের জন্য সে তার নিজের হাতে একটি ঘড়িও পড়ে সবসময়, কারণ তার হার্টবিট যখনই 200+ হয়ে যায় তখনই সে সঙ্গে সঙ্গে হাল্কে রূপান্তরিত হতে শুরু করে। এখানে আমরা এটাও জানতে পারি সে একটি কোল্ড ড্রিঙ্কসের কোম্পানিতে চাকরি করে। এবার ওই কোম্পানিতে একদিন কাজ করতে করতে হঠাৎ তার হাত কেটে 1 ফোঁটা রক্ত নিচে একটি চলতে থাকা মেশিনে কিছু বোতলের ওপর পড়ে যায়। তখনই মেশিন অফ করতে বলে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে সেখানে হাজির হয়। সেখানে গিয়েই তার পড়ে থাকা রক্তের ফোঁটাটি দেখে সঙ্গে সঙ্গে সেটি মুছে ফেলে, কারণ সে জানতো তার রক্তের গামা রেডিয়েশনের কারণে অন্যের ক্ষতি হতে পারে। এমনকি US আর্মি তার লোকেশন পর্যন্ত জেনে যেতে পারে। এখানে পড়ে থাকা রক্ত মুছে ফেললেও একটি বোতলের গায়ে লেগে থাকা রক্ত সে দেখতে মিস করে ফেলে, যেই বোতলে কোল্ড ড্রিঙ্কস প্যাকিং হয়ে USA তে এক্সপোর্ট হয়ে যায়। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই ব্রুস একটি লোকের থেকে একটি ফুল নিয়ে নিজের রুমে ফিরে আসে। আর সেই ফুলটিকে কাটতে কাটতে তার নিজের ল্যাপটপে মিস্টার ব্লু নামে একজনকে মেসেজে জানায় আমি ওই বিশেষ ফুলটি পেয়ে গেছি। মিস্টার ব্লু তখন তাকে রিপ্লাই জানায় ওই ফুলটি তোমার রক্তে অ্যাপ্লাই করে দেখো। এবার ব্রুস ওই ফুলটি থেকে একটি ডোজ বানিয়ে যখনই তার 1 ফোঁটা রক্তের মধ্যে অ্যাপ্লাই করে, দেখে তার রক্তের সেলগুলি ধীরে ধীরে সাধারণ হতে শুরু করেছে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখতে পায় ওই সেলগুলি আবার হাল্কের ডিএনএতে রূপান্তরিত হচ্ছে, মানে তার এই এক্সপেরিমেন্টটিও ব্যর্থ। এবার সে মিস্টার ব্লুকে জানায় তার এবারের এক্সপেরিমেন্টও ব্যর্থ হয়েছে। তখন মিস্টার ব্লু তাকে জানায় তোমাকে সামনাসামনি দেখা করতে হবে, যাতে আমি তোমার উপর এক্সপেরিমেন্ট করতে পারি। কিন্তু ব্রুস তাকে জানায় সামনাসামনি দেখা করা আমার পক্ষে খুবই বিপজ্জনক। তখন মিস্টার গ্রিন তার কাছে তার ব্লাড স্যাম্পেল চেয়ে পাঠায়, আর ব্রুস তার কথা মতো নিজের রক্ত নিয়ে একটি বক্সে প্যাকিং করে তার অ্যাড্রেসে কুরিয়ার করে দেয়। এখান থেকে সিন চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই যেই কোল্ড ড্রিঙ্কসের বোতলে ব্রুসের রক্ত পড়েছিল সেই কোল্ড ড্রিঙ্কস একজন পান করে সঙ্গে সঙ্গে অসুস্থ হয়ে যায়। আর এই খবর পেয়েই জেনারেল থান্ডারবোল্ট বুঝতে পারে এটা নিশ্চয়ই ব্রুসের কারণেই হয়েছে। সে তখনই মেজর ক্যাথলিনকে বলে ওই কোল্ড ড্রিঙ্কস কোথা থেকে তৈরি হয়েছে সেটা তাড়াতাড়ি জানার চেষ্টা করো। এরপরই জেনারেল থান্ডারবোল্ট একটি স্পেশাল টিম তৈরি করে ব্রুসকে ধরার জন্য, যার নেতৃত্ব দেয় এমলি বনস্কি। আর ব্রুসের লোকেশন জানার পরেই ওই টিম নিয়ে এখন সোজা পৌঁছে যায় ব্রাজিলে। সেখানে পৌঁছেই তার কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরি থেকে ব্রুসের সব ডিটেলস জোগাড় করে বনস্কি তার টিম নিয়ে সোজা রওনা হয় ব্রুসকে ধরার জন্য তার বাড়ির উদ্দেশ্যে। কিন্তু তারা যখনই ব্রুসের বাড়ির কাছাকাছি পৌঁছায় তখন ব্রুস কুকুরের মাধ্যমে বুঝতে পারে নিশ্চয়ই এখানে কিছু গন্ডগোল আছে, তাই সে সেখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এবার বনস্কি আর তার টিম যখন ব্রুসের রুমে পৌঁছায় আর দেখে সেখানে কেউ নেই, সঙ্গে সঙ্গে তারা নিচে এসে তার পিছনে ধাওয়া করতে শুরু করে। আর এই দৌড়াদৌড়ির মধ্যেই আমরা লক্ষ্য করি ব্রুসের হার্টবিট অনেক ফাস্ট হতে শুরু করেছে, আর তার ঘড়িটি সঙ্গে সঙ্গে তাকে আওয়াজ দিয়ে জানিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার হার্টবিট 200 ক্রস করবে, মানে সে হাল্কে রূপান্তরিত হবে। এজন্যই সে এক জায়গায় দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিয়ে তার হার্টবিট কন্ট্রোল করে আবার দৌড়াতে শুরু করে। এরপর ব্রুস একটা পর্যায়ে একদল গুন্ডার সাথে ধাক্কা খায়, যাদের সাথে সে এর আগে ওই কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরিতেও ঝামেলায় জড়িয়ে পড়েছিল। তাই এই গুন্ডার দলও এখন তার পিছু নিতে শুরু করে, আর ব্রুস ছুটতে ছুটতে পালানোর কোনো পথ না দেখতে পেয়ে ওই কোল্ড ড্রিঙ্কসের ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করে।
কিন্তু ওই গুন্ডাগুলিও তার পিছন পিছন সেখানে এসে তাকে ধরে মারতে শুরু করে। আর একটা পর্যায়ে তার হার্টবিট 200+ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সে হাল্কে পরিণত হয়। এতক্ষণে বন্সকি ও তার টিমও সেখানে এসে হাজির হয়েছে, আর তাদের সামনে ওই রকম এত বড় একটা দানবকে দেখতে পেয়ে তারা সবাই তার উপর গুলি চালাতে শুরু করে। কিন্তু হাল্ক এক এক করে তাদের সমস্ত সোলজারকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। বন্সকি এবার ফিরে এসে জেনারেল থান্ডারবোল্টকে জানায়, আমরা ব্রুস ব্যানারকে প্রায় ধরে ফেলেছিলাম, কিন্তু হঠাৎ করে সেখানে একটি বড় দানব এসে আমাদের উপর হামলা শুরু করে আর আমাদের মিশনটি পুরোপুরি ভেস্তে যায়। এই কথা শোনার পরেই জেনারেল তাকে জানায়, তুমি যে দানবটির কথা বলছো ওটা আর কেউ নয়, ব্রুস ব্যানার নিজেই। এই কথা শুনেই ব্রন্সকি পুরো অবাক হয়ে যায়। সে বলে, এটা কি করে সম্ভব? সে কি করে ওই রকম একটা দানবে পরিণত হচ্ছে? জেনারেল এইবার সব কিছু তাকে খুলে বলে। সে জানায়, আমি চেষ্টা করেছিলাম আমাদের সোলজারদের কিভাবে সুপার সোলজার বানানো যায়, আর সেই মতো আমি একটি সিরাম বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সেই কাজ করতে করতেই এক্সপেরিমেন্টের একটু ভুল হওয়ার ফলে ব্রুস নিজে ওই সিরামে এফেক্টেড হয়ে হাল্কে পরিণত হয়। বন্সকি তখন জানায়, আমার কাছে যদি এইরকম শক্তি থাকতো তাহলে আমি আপনাকে অনেক হেল্প করতাম। এই কথা শোনার পরেই জেনারেল তাকে একটি ল্যাবে নিয়ে গিয়ে তার কাছে থাকা একটি সুপার সোলজার সিরাম তার উপর ইনজেক্ট করে, যাতে ব্রুসকে ধরতে তাদের আরও সুবিধা হয়। অন্যদিকে আমরা দেখতে পাই ব্রুস তাদের কাছ থেকে পালিয়ে গিয়ে যখন আবার নর্মাল অবস্থায় ফিরে আসে, সে লক্ষ্য করে সে একটি জঙ্গলের মধ্যে পড়ে আছে। সেখান থেকে কিছুটা এগিয়ে জঙ্গলের মধ্যে একটি রাস্তায় একটি গাড়ির কাছে হেল্প চায়, আর ওই গাড়ির ড্রাইভারের সাহায্য নিয়েই বেরিয়ে পড়ে জঙ্গল থেকে। এরপরই সে সোজা পৌঁছে যায় ভার্জিনিয়ার কালভার ইউনিভার্সিটিতে, যেখানে সে নিজে একসময় এক্সপেরিমেন্ট করত। তাই সেই এক্সপেরিমেন্টের কিছু তথ্য নেওয়ার জন্য ব্রুস ইউনিভার্সিটির ভিতরে প্রবেশ করতে গেলে লক্ষ্য করে কোনো কার্ড ছাড়া সেখানের গার্ড কাউকেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না। তাই নিরুপায় হয়ে সেখান থেকে ফিরে আসার সময় সে তার গার্লফ্রেন্ড মানে এলিজাবেথকে দেখতে পায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার সাথে এখন অন্য কারোর সম্পর্ক। এটা দেখে মন খারাপ করে সে এখন সোজা পৌঁছে যায় তার পরিচিত একজন ভদ্রলোকের কাছে, আর তাকে রিকোয়েস্ট করে আমার একটা থাকার জায়গা আর একটা জব চাই। তখন ওই ভদ্রলোক তাকে তারই পিৎজা রেস্টুরেন্টের একটি রুমে থাকার জায়গা দেয়, আর সাথে পিৎজা ডেলিভারি করারও কাজ দেয়। এবার একদিন ওই কালভার ইউনিভার্সিটিতেই পিৎজা ডেলিভারি করতে গিয়ে সুযোগ বুঝে ব্রুস যে ল্যাবে এক্সপেরিমেন্ট করতো সেখান পর্যন্ত পৌঁছে যায়, আর সেখানে পৌঁছেই একটি কম্পিউটার থেকে সে ওই এক্সপেরিমেন্টের কিছু তথ্য জোগাড় করার চেষ্টা করে, কিন্তু লক্ষ্য করে ওই কম্পিউটারে তার রিসার্চের কোনো তথ্যই আর নেই, সব তথ্য আগে ভাগেই মুছে ফেলা হয়েছে। এবার সে ওই কম্পিউটার থেকেই আবার মিস্টার ব্লুকে টেক্সট করে আর জানতে চায় সে কোনো উপায় বের করতে পেরেছে কিনা, কিন্তু মিস্টার ব্লু তাকে জানায় এখনো পর্যন্ত সে কোনো রাস্তাই খুঁজে পায়নি। তাই ব্রুস এখন ফিরে গিয়ে ঠিক করে সে এখানে আর থাকবে না, কারণ এক জায়গায় থাকা তার কাছে খুবই রিস্কের। তাই সে ওই পিৎজা রেস্টুরেন্ট থেকে তার ব্যাগপত্র গুছিয়ে সেখান থেকে বেরোতে যাবে, ঠিক সেই টাইমে সেখানে হাজির হয় তার গার্লফ্রেন্ড এলিজাবেথ। তাকে দেখেই ব্রুস সঙ্গে সঙ্গে সেখানে লুকিয়ে পড়ে, কিন্তু এলিজাবেথ তাকে ঠিকই দেখে ফেলে, আর তাকে দেখতে পেয়েই তার কাছে গিয়ে এলিজাবেথ বলে, তুমি প্লিজ যেও না, তোমাকে আমি 5 বছর অনেক খুঁজেছি, কোথায় ছিলে তুমি এই 5 বছর? তখন ব্রুস তাকে জানায়, আমি যখন হাল্ক হয়ে যাই তখন আমার অজান্তেই আমি চারিদিকে সব কিছু ধ্বংস করে ফেলি, তাই আমি তোমার সাথে কিছুতেই থাকতে পারবো না। কিন্তু এলিজাবেথ তার এই সব কথা শুনতে কিছুতেই রাজি ছিল না, এই জন্যই সে তার সাথে করে ব্রুসকে তার বাড়িতে নিয়ে আসে। আর এতদিন ধরে ব্রুস তার ওই এক্সপেরিমেন্টে যে তথ্যগুলি খুঁজছিল সেই পুরো তথ্যটি এলিজাবেথ একটি পেন ড্রাইভে ব্রুসকে দেয়, আর বলে যখন ইউনিভার্সিটি থেকে আমাদের ওই এক্সপেরিমেন্টের সব তথ্যগুলি মুছে ফেলা হচ্ছিল, আমি তখন সবার আড়ালে ওই তথ্যের একটি কপি পেন ড্রাইভে তুলে রেখেছিলাম। আর এই ফাইলগুলো পেয়েই মিস্টার ব্লুকে পাঠানোর জন্য পরদিন সকালেই তারা দুজনে মিলে আবারও ওই ইউনিভার্সিটির সামনে গিয়ে হাজির হয়, কিন্তু সেখানেই থান্ডারবোল্ট বন্সকি তাদের পুরো টিম নিয়ে হাজির হয় ব্রুসকে ধরার জন্য। ব্রুস তাদেরকে দেখেই সঙ্গে সঙ্গে সেখান থেকে পালাতে শুরু করে আর দৌড়ে একটি লাইব্রেরির ভিতর ঢুকে পড়ে। প্রথমেই সে তার কাছে থাকা ওই পেন ড্রাইভটি তার মুখের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপর আমরা দেখতে পাই এক পর্যায়ে সেনাবাহিনীর পুরো টিম তাকে ঘিরে ফেলে তার উপর 2টি স্মোক গ্রেনেড ছোড়ে, আর ওই গ্রেনেডের ধোঁয়াতেই ব্রুস হাল্কে পরিণত হয়। আর এখানেই শুরু হয় হাল্কের সাথে সেনাবাহিনীর একটি দুর্দান্ত ফাইট সিন। সেনাবাহিনীরা তাদের আধুনিক অস্ত্র দিয়ে তাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু হাল্কের ক্ষমতার কাছে তাদের এই সব গুলি বোমা কোনো প্রভাব ফেলতে পারে না। সে এক এক করে সেনাবাহিনীর সব গাড়ি দুমড়ে মুচড়ে ভেঙে ফেলতে থাকে। এখানেই আমরা দেখতে পাই জেনারেল এবার অর্ডার দেয় বন্সকিকে সামনে আসার জন্য, কারণ বন্সকি এখন সুপার সোলজার সিরাম নিয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে। বন্সকি তখনই তার সামনে এসে তার সাথে ফাইট করতে শুরু করে, আর চালাকি করে তাকে নিয়ে আসে একটি আধুনিক হাতিয়ারে মজুদ গাড়ির সামনে, যেখানে তাকে একটি সাউন্ড ওয়েভ ক্রিয়েট করে আটকানোর চেষ্টা হয়। প্রথমে হাল্ক দুর্বল হয়ে পড়লেও শেষমেশ আমরা দেখতে পাই সে ওই গাড়ি দুটিকেও ধ্বংস করে দেয়, আর বন্সকিকে এমন এক লাথি মেরে সে সোজা ছিটকে গিয়ে একটি গাছের সাথে ধাক্কা খায়, আর তার 12টা 5 হয়ে যায়। হোয়াট এভার, জোকস অ্যাপার্ট। এরপর হাল্ককে শান্ত করার জন্য এলিজাবেথ তার সামনে এসে হাজির হয়, কিন্তু এই টাইমেই একটি হেলিকপ্টার তাদের উপর গুলি চালাতে শুরু করে। এটা দেখেই এলিজাবেথকে বাঁচানোর জন্য হাল্ক তাকে জড়িয়ে ধরে, আর তার কাছে থাকা একটি গাড়ির ধ্বংসাবশেষ ওই হেলিকপ্টারের দিকে ছুঁড়ে মারে, ফলে হেলিকপ্টারটি ক্রাশ হয়ে তাদের সামনে পড়ে গিয়ে একটি বড় ব্লাস্ট হয়, যার ফলে হাল্কের কোনো প্রভাব না পড়লেও এলিজাবেথ সেখানেই অজ্ঞান হয়ে যায়, আর হাল্ক এলিজাবেথকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেনারেল বন্সকিকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করে, যেখানে আমরা দেখতে পাই তার পুরো শরীরের প্রত্যেকটি হাড় ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। কিন্তু যেহেতু তার শরীরে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করা ছিল,
সেই কারণে সে কয়েকদিনের মধ্যে আবার পুরোপুরি ঠিক হয়ে যায় আর জেনারেলকে বলে এবার আমি যে কোনো মূল্যেই হোক হাল্ককে ধরতে চাই। আর এই কথা শুনেই জেনারেল তাকে সুপার সোলজার সিরামের আরও একটি ডোজ দেয় যাতে সে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। কিন্তু এই সেকেন্ড টাইম সিরাম ইনজেক্ট করার পরেই তার শরীরে কিছু সাইড এফেক্ট হতে শুরু করে, কিন্তু এই কথা সে কাউকে না জানিয়ে নিজের মধ্যেই গোপন রাখে। এদিকে দেখা যায় ব্রুস আর এলিজাবেথ মেক্সিকো থেকে নিউ ইয়র্কে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করেছে যাতে তারা মিস্টার ব্লুর সাথে সামনাসামনি দেখা করতে পারে, কেননা একমাত্র মিস্টার ব্লুই পারবে তাকে এই হাল্ক থেকে মুক্ত করতে। কিন্তু যাত্রাপথে একটি জায়গায় মিস্টার ব্লুর সাথে চ্যাট করার ফলে আর্মির টিম শিল্ডের প্রোটেকশন থেকে জেনে যায় ব্রুস কার সাথে কথা বলছে, আর সেখান থেকে আমরা জানতে পারি মিস্টার ব্লুর আসল পরিচয় স্যামুয়েল স্টেন, যিনি একজন সেলুলার জীববিজ্ঞানী। তাই জেনারেল এই খবর পাওয়ার পরই তাদের পুরো টিম নিয়ে আবারও রওনা হয় স্যামুয়েল স্টেনের ঠিকানার উদ্দেশ্যে, কারণ জেনারেলের মনে হয়েছিল ব্রুস নিশ্চয়ই তাদের সাথে দেখা করতে যাবে। অন্যদিকে আমরা দেখতে পাই সত্যি ব্রুস আর এলিজাবেথ পৌঁছে গেছে স্যামুয়েলের কাছে। স্যামুয়েল ব্রুসকে দেখেই জানায়, আমি দেখে বিশ্বাসই করতে পারছি না আপনি এই রকম, আমি তো ভেবেছিলাম হয়তো ভয়ানক কাউকে আমি সামনে দেখতে পাবো। ব্রুস তখন তাকে সব কথা খুলে বলে। সে বলে, আমি সব সময় ওই রূপে থাকি না, আমার হার্টবিট যখন বাড়তে শুরু করে আমি ধীরে ধীরে হাল্কে রূপান্তরিত হই, আর তখন আমি দিক বিদিক শূন্য হয়ে সামনে যাই পাই তাই ধ্বংস করে ফেলি। স্যামুয়েল তখন তাকে জানায়, আমি তোমার ব্লাড স্যাম্পল থেকে একটি অ্যান্টিডোট বানিয়েছি, কিন্তু সেটা এখনও আমার ফাইনাল এক্সপেরিমেন্ট করা হয়নি। কিন্তু তাও ব্রুস সিদ্ধান্ত নেয় ওই অ্যান্টিডোটটি সে নিজের উপর প্রয়োগ করবে, কারণ সে যে কোনো মূল্যেই হোক এই হাল্ক থেকে মুক্তি চায়। তাই স্যামুয়েল প্রথমেই ব্রুসকে একটি বেডে শুইয়ে তার হাত পা ভালো করে বেঁধে তাকে শক দিতে শুরু করে, আর শক দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্রুসের হার্টবিট দ্রুত বাড়তে শুরু করে আর ধীরে ধীরে সে পুরো হাল্কে পরিণত হয়। সঙ্গে সঙ্গেই স্যামুয়েল ওই অ্যান্টিডোটটি হাল্কের উপর প্রয়োগ করে, আর ওই অ্যান্টিডোটটি হাল্কের উপর প্রয়োগ করার পরই আমরা দেখতে পাই হাল্ক ধীরে ধীরে আবার ব্রুস হয়ে ওঠে, মানে পুরোপুরি নর্মাল হয়ে যায়। এরপর কথায় কথায় স্যামুয়েলের কাছ থেকে ব্রুস জানতে পারে তার পাঠানো ব্লাড স্যাম্পেল অধিক মাত্রায় স্যামুয়েল তার ল্যাবে গচ্ছিত রেখেছে, যাতে ভবিষ্যতে সে ওই ব্লাড স্যাম্পেল থেকে আরও অনেক রিসার্চ করতে পারে। কিন্তু এটা জানার পরেই ব্রুস তাকে জানায়, এই ব্লাড স্যাম্পেলগুলি আমাদের এক্ষুনি নষ্ট করে ফেলতে হবে, কারণ আমি চাই না ওই ব্লাড স্যাম্পেলগুলি জেনারেল থান্ডারবোল্টের হাতে পড়ুক, কারণ একবার যদি সে আমার ব্লাড স্যাম্পেল পেয়ে যায় তাহলে সে এটা অনেক খারাপ কাজে ব্যবহার করবে। কিন্তু এখানেই তাদের এই সব কথার মধ্যেই আমরা দেখতে পাই মিলিটারি টিম সেখানে এসে হাজির হয়েছে, আর প্রথমেই তারা ব্রুসকে একটি গুলির সাহায্যে অজ্ঞান করে তাকে সেখান থেকে ধরে ফেলে। এরপর তাকে একটি স্ট্রেচারে বেঁধে পুরো টিম ফিরে যাওয়ার পথে রওনা হয়। কিন্তু বন্সকি তাদের সাথে ফিরে না গিয়ে স্যামুয়েলের কাছে গিয়ে তাকে বলে, তুমি ব্রুসের শরীর থেকে যে জিনিসটি বের করে দিয়েছো ওই জিনিসটি আমার চাই, মানে আমি পুরোপুরি ওই ভয়ানক দানবের মতো হতে চাই। এখানে স্যামুয়েল আর কোনো উপায় না দেখতে পেয়ে হাল্কের রক্তের সিরাম এখন বন্সকিকে ইনজেক্ট করে, কিন্তু বন্সকির শরীরে যেহেতু আগে থেকে সুপার সোলজার সিরাম ইনজেক্ট করা ছিল, তাই নতুন করে এই সিরামটি ইনজেক্ট করার পরেই সে এখন একটি ভয়ানক রূপ ধারণ করে আর ধীরে ধীরে হয়ে ওঠে অ্যাবমিনেশন। আর এই ভয়ঙ্কর রূপ ধারণ করার সাথে সাথেই সে সেখান থেকে বাইরে বেরিয়ে চারিদিকে সবকিছু ধ্বংস করে দিতে শুরু করে, কারণ সে চাইছিল তার এই খবর পেয়ে হাল্ক সেখানে আসুক, যাতে সে হাল্ককে মেরে তার বদলা নিতে পারে। এবার ফেরার পথে হেলিকপ্টারে বসে জেনারেল, ব্রুস আর তার মেয়ে এই খবর যখন পায় তখনই জেনারেল বুঝতে পারে সে কত বড় ভুল করেছে। ব্রুস তখন ঠিক করে ওকে একমাত্র থামাতে পারে হাল্ক, তাই আমাকে এখনই যেতে হবে। কিন্তু এলিজাবেথ তার এই কথায় একদমই রাজি হয় না, কারণ ব্রুস নিজেও জানে না সে আর হাল্কে পরিণত হতে পারবে কি না, কারণ তাকে কিছুক্ষণ আগেই অ্যান্টিডোট দেওয়া হয়েছে। কিন্তু ব্রুস তার কোনো কথা না শুনে হেলিকপ্টার থেকে সোজা নিচে ঝাঁপ দেয়, আর নিচে পড়ার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাই ব্রুস আবার হাল্কে পরিণত হয়েছে। আর এখানেই শুরু হয় তাদের দুজনের মধ্যে একটি দুর্দান্ত ফাইট সিন। তাদের এই মারামারির মাঝেই হাল্ককে হেল্প করার জন্য জেনারেল তার হেলিকপ্টার থেকে একটি সোলজারকে অ্যাবমিনেশনের উপর গুলি চালাতে বলে। এর ফলে অ্যাবমিনেশন রেগে গিয়ে তাদের হেলিকপ্টারের উপর হামলা করে বসে, ফলে তাদের হেলিকপ্টারটি ক্র্যাশ হয়ে নিচে পড়ে যায়, আর ধীরে ধীরে হেলিকপ্টারটির ইঞ্জিন থেকে তেল বেরিয়ে তাতে আগুন লেগে যেতে শুরু করে। কিন্তু এখানেই হাল্ক চালাকি করে তার দুটি হাত দিয়ে একটি তালি দেয়, যাতে সেখানে একটি হাওয়ার ঢেউ তৈরি হয়, ফলে হেলিকপ্টারে লাগা আগুন সঙ্গে সঙ্গে নিভে যায়, আর তার মধ্যে থাকা তার গার্লফ্রেন্ড মানে এলিজাবেথ বেঁচে যায়। এরপর শেষমেশ আমরা দেখতে পাই হাল্ক একটি লোহার চেনের সাহায্যে অ্যাবমিনেশনকে পুরোপুরি পরাজিত করে দেয়। তারপর এলিজাবেথ তার সামনে এসে তাকে শান্ত করার চেষ্টা করলে হাল্ক বুঝতে পারে সে কোনো মতেই আর সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারবে না, তাই সঙ্গে সঙ্গেই সে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুদিন পরেই আমরা দেখতে পাই এলিজাবেথ আর জেনারেল এখন পুরোপুরি নর্মাল জীবনযাপন করছে, আর অন্যদিকে ব্রুস ব্রিটিশ কলাম্বিয়ার বেলাকুলা নামে একটি জায়গাতে আশ্রয় নিয়েছে, যেখানে সে আর হাল্ক থেকে এখন মুক্তি পেতে চায় না, কারণ সে হাল্ককে এখন পুরোপুরি নিজের আয়ত্তে এনে ফেলেছে, মানে সে এখন নিজের ইচ্ছায় হাল্ক হতে পারে, আবার নর্মাল অবস্থায় ফিরে আসতে পারে। এরপর ফিল্মের একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই আমাদের প্রিয় টনি স্টার্ক দেখা করে জেনারেল থান্ডারবোল্টের সাথে, আর তাকে বলে আমরা যদি একসাথে মিলে একটা টিম তৈরি করি তাহলে কেমন হয়। তখনই থান্ডারবোল্ট তার কাছে জানতে চায় আমরা মানে কারা, আর এখানেই মুভিটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।